সভা উপনির্বাচনের রেজাল্ট যেভাবে আপনাদেরকে জানাচ্ছি সেভাবে আমরা নজর রাখছি আরব সাগর পারেও, আমরা নজর রাখছি পড়শি রাজ্য মহারাষ্ট্র ঝাড়খণ্ড। ভীষণ ইম্পর্টেন্ট দুটো জায়গায় যে বিধানসভা নির্বাচন ছিল, উপনির্বাচন, সেখানে আমরা কি দেখছি? আমরা দেখছি মহারাষ্ট্রে বিজেপির সাফল্য। সেই সাফল্যের নেতৃত্বে কি মোদির এক হ্যায় তো সেফ হ্যায় এই মন্ত্র কাজ করলো। Whereas আমরা যদি দেখি ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডে এই বিজেপি চেষ্টা করেছিল অনুপ্রবেশ ইস্যু তুলে ধরতে, এই বিজেপি চেষ্টা করেছিল দুর্নীতি, অপপ্রচার, এই ইস্যুগুলোকে কম্বাইন করে ভোটে লড়তে, কিন্তু না, মানুষ পরিবর্তন না প্রত্যাবর্তনেই ঝুঁকলো। হেমন্ত সোরেন সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে চলেছেন। আমরা সেই দুটো ছবি আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে, যে লেটেস্ট ট্রেন্ড আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এডিটর বিশ্ব মজুমদার। আমি আসুন কথা বলি তার সঙ্গে। বিশ্বদা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যে আমাদের নজর ছিল, দুই রাজ্যে নজর ছিল, এবং যদি আমি মহারাষ্ট্রের কথা তোমার থেকে আগে জানতে চাই, সেখানে বিজেপির সাফল্যের কারণটা কি? যেমন আপনি বলছিলাম, এক হ্যায় তো সেফ হ্যায়। দেখো, এক হ্যায় তো সেফ হ্যায়, কাটেঙ্গে ইয়ে বাটেঙ্গে, এই স্লোগানগুলো থেকেও আমার নিজের ধারণা, ব্যক্তিগত মত, যে মহারাষ্ট্রে বিজেপির সাফল্যের সব থেকে বড় কারণ লাড়কি বাহিনী যোজনা। তার কারণ গ্রামের প্রান্তিক মানুষ, গ্রামের প্রান্তিক জনগণ, যার যে মডেল পশ্চিমবঙ্গে আজ চালু আছে, যেটা লক্ষ্মীর ভান্ডার, সেই মডেল বিজেপি চালু করার পরে তার প্রথম কিস্তি 3 মাসের টাকা ঠিক ভোটের আগেই যখন ঢুকে গেছে মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে, তারা বিশ্বাস করেছে যে এই সরকার থাকলে এই টাকা তারা পাবেন এবং পারবে। এবং বিরোধীরা বেশি টাকার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। কারণ যে টাকা দিতে পেরেছে, যে সরকার টাকা দিয়েছে, মানুষ তাদের উপরই ভরসা রাখে। সেই জায়গায় দেখতে গেলে দেশের 50% মহিলা ভোটার, মহারাষ্ট্র তার ব্যতিক্রম নয়। সেই জায়গা থেকে মহারাষ্ট্রের মহিলা ভোটাররা ঢেলে ভোট দিয়েছে বিজেপি জোটকে। দ্বিতীয় কারণ হচ্ছে মহারাষ্ট্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় হচ্ছে মহারাষ্ট্রে লড়াই হয়েছে শিবসেনার সাথে, শিবসেনার পাওয়ারের সাথে পাওয়ারের, অর্থাৎ শরদ পাওয়ারের সাথে অজিত পাওয়ারের চিহ্নপন্থী শিবসেনা থেকে উদ্ধব শিবসেনা। এদিকে কংগ্রেস, যাদের চালিকা শক্তি, কংগ্রেস এই জায়গায়, এখানে লড়াইটা বিজেপি ভার্সেস কংগ্রেসের লড়াই হওয়া দরকার ছিল, কথা ছিল বা হওয়া উচিত ছিল। সেই জায়গায় একটা ছোট্ট জিনিস ভীষণ জানতে ইচ্ছা করছে, কংগ্রেস অনেকটা সাপোর্ট করতে পারতো, এবং এই লড়াইটা তুমি যে কথা বললে বিজেপি ভার্সেস কংগ্রেস হতে পারতো, কিন্তু কোথাও কি মনে হয় কংগ্রেস বেশি মনোনিবেশ করে ফেলেছে ওয়েনারে? না, বিষয়টা ওয়েনারের নয়, ওয়েনার তো একটা ইতিহাস সত্যি। তাই ওয়েনারে প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে ঢুকলেন এরকম লক্ষ লক্ষ ভোটে জিততে, যদিও রাহুল গান্ধী অনেক ভোটে জিতেছিলেন। কিন্তু বিষয়টা ওয়েনার শুধু নয়, মহারাষ্ট্রে কংগ্রেস সেই দিশাটা দেখাতে পারেনি, অনেক দেরিতে এমন এমন কার্ড খেলেছে, সেই কার্ডগুলো অনেক দেরিতে হয়েছে। এবং কংগ্রেস যেখানে একটা, আমরা দেখি যে কোনো একটা জোটে একটা প্রধান চালিকা শক্তি থাকে জোট রাজনীতিতে, যেমন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যখন ছিল তখন সিপিআইএম ছিল চালিকা শক্তি। কংগ্রেস কিন্তু মহারাষ্ট্রে এই যে জোট, অর্থাৎ কংগ্রেস, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, এই জোটে কংগ্রেস কিন্তু অনেকটা পিছনে ছিল। ওখানে কিন্তু কংগ্রেস সেই রোলটা প্লে করতে পারেনি, তার ফলে মহারাষ্ট্রে এইরকম রেজাল্ট হয়েছে। এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে লাড়কি বাহিনী যোজনা অত্যন্ত অত্যন্ত সাফল্য দিয়েছে বিজেপি জোটকে, এবং এটা একটা সব থেকে বড় কারণ। এখন প্রশ্ন এটাই যে বিজেপি এত সিট জেতার পর বিজেপি তার মুখ্যমন্ত্রিত্ব চাইবে নাকি সিন্ধের হাতেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবে, এটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন মহারাষ্ট্রের ক্ষেত্রে। কারণ মহারাষ্ট্রের ক্ষেত্রে এটা বিজেপির যারা জিতে এসেছেন এতগুলো সিট জেতার পরে, তারা নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রিত্বের দাবি দিয়ে জানাবেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির কাছে এটাও একটা বড় চ্যালেঞ্জ, আজকে না হলেও আগামী দিনে। কারণ এখন হয়তো সিন্ধিকে তারা মুখ্যমন্ত্রী করে দিলেও দিতে পারেন, কিন্তু আগামী 6 মাস বা 1 বছর পর মহারাষ্ট্রে কি হবে এ নিয়ে আমার একটু সন্দেহ আছে। দ্বিতীয় কথা, মহারাষ্ট্রের রাজনীতিতে আর একটা ঘটনা বহুল বলতে পারো, সেটা হচ্ছে প্রায় 6 দশকের পর শরদ পাওয়ার, অর্থাৎ 6 দশকে মাথাপিছু শরদ পাওয়ার কিন্তু জীবনের প্রায় শেষ নির্বাচনটা লড়ে ফেললেন। তার কারণ শরদ পাওয়ারের যা বয়স, পরবর্তী নির্বাচন তিনি আর লড়বেন বলে আমার মনে হয় না। সুতরাং শরদ পাওয়ারের জীবনের শেষ নির্বাচন কিন্তু
খুব একটা সুখের হলো বিষয়টা না। ঝাড়খণ্ডের কথা যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি, সেখানে বিজেপির এই ব্যর্থতার কারণটা কি? মানুষ কেন পরিবর্তন চাইলো না, প্রত্যাবর্তনের দিকেই ঝুঁকলো? দেখো, ঝাড়খণ্ডের ক্ষেত্রে তুমি যদি আমাকে বলো, ঝাড়খণ্ডের ক্ষেত্রে দুটো জিনিস অত্যন্ত ক্লিক করেছে হেমন্তের কাছে। তার কারণ হেমন্ত সোরেনকে যেভাবে ঠিক নির্বাচনের আগে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে হেমন্ত সোরেন মানুষের কাছে গিয়ে একটা জিনিস পরিষ্কার করে দিতে পেরেছেন, দেখো তোমার ঘরের ছেলের এই অবস্থা, আমি তোমাদের ঘরের ছেলে। সাঁওতালদের মধ্যে, জনজাতির মধ্যে, আদিবাসীদের মধ্যে হেমন্ত সোরেনের বাবা শিবু সোরেনের একটা প্রভাব ছিল। হেমন্ত সোরেন জেলে গিয়ে সেই প্রভাবটা আরো বাড়িয়ে ফেললেন। দ্বিতীয় কথা, হেমন্ত সোরেনের অবর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন চম্পই সোরেন, তাকে বিজেপি দলে টেনে নিজেদের আরো ক্ষতি করলো। তার কারণ এই যে বিশ্বাসঘাতকতা রাজনীতি, এই রাজনীতি ঝাড়খণ্ডের মানুষ কিন্তু মেনে নেয়নি। তারা মনে করেছে যে এই চম্পই সোরেনের মতো লোক, যাকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন করেছিলেন, তিনি বিজেপিতে যোগদান করে বেশি লোভী হয়ে গেছেন। এবং বিজেপি যে ইস্যুটাকে বড় করেছিল অনুপ্রবেশ অর্থাৎ বাংলাদেশি, সেই ইস্যুটাও কোনোভাবে কাজ করলো না। তার কারণ এটা বুঝতে হবে, এটা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, যে অনুপ্রবেশ বলে যে চিৎকার বিজেপি করেছিল, সেখানে কাজ করলো না। দ্বিতীয়ত, বাইরের রাজ্য থেকে এসে যেভাবে ঝাড়খণ্ডের একটার পর একটা নেতা মন্ত্রী সভা করেছেন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে সারা ভারতবর্ষের নেতারা, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সময় হয়েছিল যে গোটা পশ্চিমবঙ্গ ভরে গিয়েছিল অবাংলাভাষী নেতৃত্বে, সেটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে হয়েছিল। ঝাড়খণ্ডেও কিন্তু এমন নেতারা এসে ওখানে ঘাঁটি গেড়ে বসেছিলেন, যেটা হেমন্ত সোরেন যেটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আমাদের ঝাড়খণ্ড, আমাদের এই আদিবাসী জল জমি এবং জমিনের যে লড়াই ঝাড়খণ্ডীরা লড়ছেন এবং ঝাড়খণ্ডের ক্রমে পরবাসী হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে বেরোতে গেলে ঝাড়খণ্ডের ভূমিপুত্রকেই দেখতে হবে। সেই জায়গা থেকে লোকে হেমন্ত সোরেনের উপর ভরসা রেখেছেন এবং হেমন্ত সোরেনকে এই যে ইডি সিবিআই দিয়ে যে গ্রেপ্তার করানো, এটা কিন্তু জনজাতির মানুষ খুব ভালোভাবে নেননি। আর এই বঙ্গের কথা না জিজ্ঞেস করলেই নয় আর কি, যে এই 6 কেন্দ্রের উপনির্বাচন আমরা দেখছি এখনো পর্যন্ত তৃণমূলই 6 ছক্কা হাঁকানোর পথে। একদমই রুমেলা, এই 6 কেন্দ্রের উপনির্বাচন কিন্তু একটা বড় ফ্যাক্টর পশ্চিমবঙ্গের আগামী রাজনীতিতে। তার কারণ রুমেলা, তুমি জানো আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গের ভারত রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে, এবং মনে করা হয়েছিল যে এই আরজিকর আন্দোলনের একটা বড় প্রভাব পশ্চিমবঙ্গের ভোটে, এই 6টি বিধানসভা উপনির্বাচনের ভোটে পড়বে। কেননা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, তালড্যাংরা বা মাদারিহাট বাদ দিলে মেদিনীপুর কিন্তু শহর কেন্দ্রিক ভোটার, নৈহাটি শহর কেন্দ্রিক ভোটার, হাড়োয়ায় শহর এবং গ্রাম দুটোই রয়েছে, এবং তোমার তুমি যদি আমাকে বলো যে সিতাই, সেটা কিন্তু গ্রামের ভোট। সুতরাং এই যে 6 কেন্দ্রের মধ্যে প্রায় 50-50 যে ভোট ছিল, যে শহরের ভোটও ছিল গ্রামের ভোটও ছিল, সেই জায়গায় 6 ছক্কা তৃণমূলের পক্ষে আগামী দিনের ভিত্তি আরো মজবুত করলো। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল তাদের জমিকে আরো পোক্ত করলো। এখানেও কিন্তু রুমেরা সেই লক্ষ্মীর ভান্ডার আবার ফ্যাক্টর হলো। তার কারণ তুমি দেখবে যে প্রতিটা কেন্দ্র ধরে যদি তুমি আলোচনা করো, লক্ষ ভোটে জিতছেন। সিতাই কেন্দ্রে অত ভোটে জেতা। মাদারিহাট 1962 সালে নির্বাচনের পর থেকে, 62 সালের পর থেকে মাদারিহাট কেন্দ্র ছিল আরএসপির দখলে। 2016 সালের নির্বাচনে মাদারিহাট কেন্দ্র আরএসপির হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। কিন্তু মাদারিহাট কেন্দ্র, যে কেন্দ্রে প্রধানত ভোটার হচ্ছেন জনজাতির মানুষ, আদিবাসী মানুষ, চা বাগানের মানুষ এবং গোর্খা মানুষ, তারা কিন্তু কোনোদিন তৃণমূলকে ওখানে ভোট দেয়নি। এই প্রথম তৃণমূলকে তারা মাদারিহাট কেন্দ্র জিতিয়ে এমন একটা জায়গা দিল যেখানে তৃণমূল কিন্তু উত্তরবঙ্গে হারানোর জমি যে ফিরে পেয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে, সেটি আরো পোক্ত হলো। দ্বিতীয় হচ্ছে নৈহাটির উপনির্বাচন বামেরা লড়েছিল CPI-ML। সেখানে তাদের ভোটের হার থেকেই বোঝা যাচ্ছে মানুষ তাদের দিকে কোনোভাবেই মুখ ফিরিয়ে তাকায়নি। তৃতীয় হচ্ছে হাড়োয়া আসল অত্যন্ত ইম্পর্টেন্ট, এই কারণে এ রাজ্যে আইএসএফ আগামী দিনে কতটা শক্তিশালী হবে তার নির্ভর করেছিল এই হাড়োয়ার উপরে। তার কারণ হাড়োয়াতে CPIM নিজেরা নড়েনি, তারা আইএসএফ কে জায়গা ছেড়েছিল। কিন্তু আইএসএফ সেখানে দ্বিতীয় জায়গা আছে ঠিকই, কিন্তু আইএসএফ যে ভোট পেয়েছে মুসলমান সম্প্রদায়, অর্থাৎ হাড়োয়ার যে মেজরিটি ভোটার যারা মুসলমান, তারা কিন্তু আইএসএফ কে নয় তৃণমূলকেই পছন্দ করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মাইনরিটি, তারা কিন্তু তৃণমূলের দিকেই থাকছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর চতুর্থ হচ্ছে মেদিনীপুর, যেটা একটা শহর কেন্দ্রিক ভোট। মনে করা হয়েছিল এই শহর কেন্দ্রিক ভোটে
তৃণমূল একটু হয়তো বেকায়দায় পড়তে পারে, কারণ আরজিকরের মতো ইস্যু যেখানে ডাক্তারদের এই ধরনের আন্দোলন, নাগরিক সমাজ পথে নেমেছিল, তারা পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছিল যে একটা অন্যরকম কিছু হবে, কিন্তু মেদিনীপুর স্থিত তৃণমূল জিতে আবার প্রমাণ করলো যে ভোটে জেতার জন্য নানা রকমের প্রকল্প যেমন দরকার, লক্ষ্মীর ভান্ডার যেমন দরকার, মমতা ম্যাজিক যেমন দরকার, একই সঙ্গে কিন্তু সাংগঠনিক ক্ষমতাও দরকার। এই সাংগঠনিক ক্ষমতায় কোথাও বিজেপি কিন্তু অনেক যোজন পিছিয়ে গেল তৃণমূলের থেকে। আর তালডাংরা আসন সিপিআইএম একমাত্র এই আসনেই লড়েছে, এবং সিপিআইএম ওখানে লড়ে দেখা গেছে তালডাংরার ভোটে তৃণমূল অত ভোটে না জিতলেও তালডাংরা তারা বার করে নিয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, পশ্চিমবঙ্গে মমতা ম্যাজিক কিন্তু এখনো অটুট রয়েছে। এটা কিন্তু 2026-এর নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে এমন একটা জায়গা তৈরি হয়ে গেল, এমন একটা অক্সিজেন তৃণমূল পেয়ে গেল যে এত বড় আন্দোলন, এত বড় নাগরিক সমাজের মুভমেন্টও যে খুব একটা কাজে দিল না ভোটে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস 2026-এর যে নির্বাচন লড়তে যাচ্ছে, সেই নির্বাচনে তারা আরো মজবুত, পোক্ত এবং শক্ত জমির উপর দাঁড়িয়ে এই নির্বাচন লড়তে যাচ্ছে। রুমেনা, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটরিস্ট বিশ্ব মজুমদার